তো এই দেখো, এই হচ্ছে আমাদের মশলা ডোসা। আর এই জয়ন চলে এসছে। ও বাবা, কতগুলো মাফিন এসে, খুব মজার। কি এগুলো লাগবে না? হুম, এসছিল তো, এটা ডোসা দিয়ে গেছে। মাফিন আর জ্যাম, জ্যামটা ফাটাফাটি না খেতে? হ্যাঁ, তুমিও বলেছো আমাকে, বলেছি আমি সবাইকে। এদের ডোসাতে 7 স্টার দেব। আমি লাইফে এত ভালো ডোসা কখনো খাইনি, সত্যি কথা। এটা হচ্ছে সাম্বার, এটা হচ্ছে একটা চাটনি, আর এটা হচ্ছে একটা চাটনি। আরেকবার সুইমিং পুলের এখানটাতে এসেছিলাম। এখানটাতে আসতে এত ভালো লাগছে না, জায়গাটা একদম শান্ত শিষ্ট সুন্দর। তো এদিকটা একটু ঘুরে গেলাম। আমাদের বারবার বলছিল যে আপনারা স্যার সুইমিং পুল এনজয় করলেন না। না না, এই ঠান্ডার মধ্যে ঠান্ডা আছে না। আর এখানে 10 মাসই জানো তো বৃষ্টি হয়, এমন না যে তুমি আলাদা করে কিছু এনজয় করতে পারবে। এই সারাক্ষণ ঝিঝি পোকার ডাক আর ঝিঝি পোকার ডাক। তো চলো এবার রুমে ফেরা যাক। এই রাস্তায় যদি একবার ধুপুস করে পড়ি। রাস্তাটা দেখো বাবারে, সুইমিং পুলে আসতেও তোমাকে পাহাড় বেয়ে উপরে উঠতে হবে, আর এই জঙ্গলের মধ্যে দিয়ে। যেদিন এসেছিলাম সেই দিনটা তোমাদের মনে আছে? সেদিন আমি কত ভয় পাচ্ছিলাম, জঙ্গলে ঢুকবো, না জানি কীরকম এক্সপিরিয়েন্স হবে। আজ আমি বাড়ি ফিরছি, আর এই এক্সপিরিয়েন্সটা একদম অন্যরকম। সত্যি বলছি, মনেই হচ্ছে না আমি কোনো রিসর্টে ছিলাম জঙ্গলের ভিতর, আর এতটা ঘন জঙ্গলের ভিতর, আর এখন আমি বাড়ি ফিরছি। মনে হচ্ছে আমার খুব আপন জায়গা থেকে আমি যেন কোথাও চলে যাচ্ছি। এটাও যেন আমার একটা ঘর ছিল, সেখান থেকে আমি যেন আরেকটা ঘরে ফিরছি। এইখানকার লোকেদের মানে স্টাফেদের ব্যবহার আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। সত্যি যদি ভিজিট করো বুঝতে পারবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি নিজে একদম আপ্লুত হয়ে গেছি এদের ব্যবহারে। আমি এদেরকে 7 স্টার দেব শুধুমাত্র এদের ব্যবহারের জন্য। তো গেটের সামনে চলে এসেছি, আর দেখতেই পাচ্ছ এই জায়গাটা দিয়েই মাঝে মাঝে হাতি ঢুকে পড়ে ওদের জঙ্গলের মধ্যে। ইভেন ওদের রিসর্টের মধ্যেও হাতি ঢুকে পড়ে। গেটটা তো বেশিরভাগ সময় খোলাই থাকে। ড্রাইভার দাদা এত গল্প করতে করতে আমাকে নিয়ে যাচ্ছিল, আমি সামনে বসেছি। আর মনে আছে যেদিন আমি হোটেলে যাচ্ছিলাম রিসর্টে, সেদিন আমি পেছনে বসেছিলাম। তো আজকে দেখো ফেরার দিন আমি সামনে বসেছি ড্রাইভার দাদার পাশে। ড্রাইভার দাদাও আমাদের কত আপন হয়ে গেছে। ড্রাইভার দাদা সমস্ত জায়গা সম্পর্কে বলছিল, এখানে এই ধরনের প্রাণী থাকে, চারদিকে চায়ের বাগান দিয়ে ঘেরা থাকে। তোমরা কিন্তু চাইলে এখানে ট্রি হাউসেও থাকতে পারো, তার ব্যবস্থাও রয়েছে। ঘন জঙ্গলের মধ্যেই ট্রি হাউস, বিভিন্ন রকমের কিন্তু এখানে ব্যবস্থা। খাওয়া দাওয়ার তো তুলনাই হয় না। এত ভালো অভিজ্ঞতা নিয়ে আমি বাড়ি ফিরছি, কি বলবো। আজ আমার কনফিডেন্স লেভেলটা তোমরা দেখেছো, এক অন্য লেভেলের। আমার এত আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না, তার সাথে দুঃখও হচ্ছে। এরপর যখন আমি জঙ্গলে আসবো না, আমার একটুও ভয় লাগবে না। আর এত সুন্দর অভিজ্ঞতা নিয়ে আমি ফিরছি। এদের আমি অন্যান্য প্রপার্টিতে অবশ্যই ভিজিট করতে চাই। কোনো জায়গায় যেন সবচেয়ে আগে দরকার হচ্ছে ব্যবহার। যে কোনো ব্যবসায়ী তুমি করো না কেন, ব্যবহার সবার আগে। একটু এদিক ওদিক খারাপ মাল তুমি দিয়ে দিতেই পারো, ব্যবহারেই তোমার কাস্টমার তোমার কাছে 10 বার ছুটে আসবে। তো দেখতেই পাচ্ছ চারদিকে চায়ের বাগান, আর মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। পাহাড়ের উপরেই ছিল এই রিসর্ট। 3 দিন ধরে আমরা পাহাড়ের উপরেই ছিলাম, নিচে যাইনি। নিচে গেলে হয়তো অনেক রকম কেভ বা অন্যান্য জায়গা আমরা ঘুরতে পারতাম, কিন্তু আমরা সেই এক্সপিরিয়েন্স করতেই চাইনি। এত ভালো কাটিয়েছি এই 3 দিন, তোমাদের আমি অবশ্যই বলবো কেউ যদি ওয়েনাটে আসতে চাও তো অবশ্যই এখানে ভিজিট করে যেও, যদি কেউ লাক্সারি ট্যুর করতে চাও। তো এখন আমরা আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছি, সাইডে খাদ। আর আমার মনে পড়ছিল লাস্ট আমরা ভিজিট করেছিলাম লে লাদাখে। সেটা ছিল আমার লাস্ট ঘোরা 2018 সালে। খুব মন খারাপ করছিল যে সেই সময় কেন আমি ব্লগিং করিনি, কারণ সেই সময় আমি কত ঘুরেছি লে লাদাখ, পুরো কভার করেছি, কিন্তু ব্লগিংটা সেই সময় আমার করা হয়নি। দেখো আমাদের গাড়িতে আমরা উঠে পড়েছি, এবার আমরা বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। বেরিয়ে পড়েছি, নিচে নেমে এসেছি। ওই পাহাড়টার উপরে আমরা ছিলাম, যাওয়ার সময় আমি যে পাহাড়টা দেখিয়েছিলাম ওই পাহাড়টাতেই ছিলাম, পাহাড়টার উপরে। দারুণ এক্সপিরিয়েন্স হয়েছে। তোমরা যদি যাও অবশ্যই আমি রেকমেন্ড করবো। ওদের আরো অনেক প্রপার্টি আছে, সেগুলো আমি দেখবো। এবার আমি নিজেও ঘোরার খুব ইচ্ছে হচ্ছে বিভিন্ন জায়গায়। যাই হোক, তো দেখো এটা হচ্ছে স্পাইস গার্ডেন। বাবারে যা ঢালু। চলো আগে চলো দেখাই তোমায়।
এখানে সব কিছু ঢালু পাহাড়। চলে এসেছি এখন স্পাইস গার্ডেনে, দেখি কি কি স্পাইস আছে। বাবারে, 2 कलर फ्लावर है, ब्लू और व्हाइट, दोनों टी फ्लेवर के लिए यूज करते हैं। दूसरी बात, इसके सारे पार्ट्स हेयर ऑयल के लिए भी यूज करते हैं, अच्छा सा हेयर ऑयल भी है। और তো দেখতেই পেলে স্পাইস গার্ডেনে এসেছি, আর এই দিদি সবার আগে আমাকে জিজ্ঞেস করছিল, ম্যাডাম আপনি কি আমার কাছ থেকে আয়ুর্বেদ ট্রি সম্পর্কে কিছু জানতে চান? তো আমি ভীষণ ইন্টারেস্ট দেখিয়েছি, তাই দিদি আমাকে বিভিন্ন গাছ সম্পর্কে অনেক কিছু বলছিল, আর আমি খুব ইন্টারেস্টের সাথে শুনছিলাম। তোমরা তো জানো আমি আয়ুর্বেদ নিয়ে ভীষণ ইন্টারেস্টেড, তো আমি এতটা ইন্টারেস্টের সাথে শুনছিলাম, দিদি খুব আনন্দ পেয়েছে, কারণ সবার তো এ বিষয়ে ইন্টারেস্ট থাকে না। তো আমি এই গাছগুলো সম্পর্কে শুনছিলাম আর আয়ুর্বেদ সম্পর্কে অনেক তথ্য জানছিলাম। ट्री है ना, इसका नाम है अर्जुन ट्री। अर्जुन चाल सुना है आपने? हाँ, अर्जुन चाल है, उसका चाल हम यूज करते हैं असाधारण এইটা हेल्थ के लिए, कोलेस्ट्रॉल कम करने के लिए और वेट लॉस के लिए भी मेडिसिन यूज करते हैं। ওকে, এই স্পাইসের পাতাটা তোমরা মানে সব রকম স্পাইসের যে ফ্লেভার সেই একটা পাতা দিয়ে তোমরা পেয়ে যাচ্ছ। এত সুন্দর, মনে হচ্ছে যেন সব স্পাইস একসাথে কেউ মানে বুন্ড করে দিয়েছে। দারুণ এই পাতাটা, আমি তো ভাবছিলাম লেবু পাতার মতো। ইয়ে দেখো, এই লম্বাওয়ালা হচ্ছে অর্জুন গাছ। এই দিদি একটা কথা খুব সুন্দর আমাকে বলেছেন, সেটা হচ্ছে আয়ুর্বেদ মানে কিন্তু কোনো ওষুধ খেয়ে সুস্থ হয়ে যাওয়া নয়। আয়ুর্বেদ মানে হচ্ছে একটা হেলদি লাইফস্টাইল, একটা ডিসিপ্লিন। লাইফের ডিসিপ্লিনটা খুব ইম্পর্টেন্ট আয়ুর্বেদে। হ্যাঁ, এই দেখো রুদ্রাক্ষর গাছ, দেখো ज्यादा सीड भी है। ওয়াও, হ্যাঁ দেখাচ্ছি। এই দেখো কত বিশাল রুদ্রাক্ষর গাছ। আমরা কয়েকটা রুদ্রাক্ষ ফল নিয়েছি, এই দেখো, এই দেখো রুদ্রাক্ষ ফল। और ये बेंसोइन रेसिन देख लिया ना, ये हम साम्रानी धूपबत्ती है ना, हाँ हाँ हाँ, धूपबत्ती बनने को उसका पेड़ से निकालते हैं। আচ্ছা, যে সামরানি আমরা বলি না, সামরানির এই যে গাছ, पीछे এই গাছটা। তো দেখো দিদি এবার নিয়ে যাচ্ছে ব্ল্যাক পেপার গাছ দেখাতে। এর আগে কিন্তু এলাইচি গাছও দিদি দেখিয়েছে, এবার ব্ল্যাক পেপার গাছ দিদি अभी দেখাচ্ছেন। शुरू होता है, पूरा ग्रीन आता है, उसके बाद हम निकाल के धूप में सुखाते हैं, तभी हमें এই দেখো কালো মরিচ, কালো মরিচের গাছ, ব্ল্যাক পেপার। ब्लैक पेपर का हम बोल रहे हैं किंग ऑफ स्पाइसेस। अभी आपको व्हाइट चाहिए तो ये पूरा रेड होने के बाद निकाल के उसका स्किन रिमूव करते हैं, तभी आपको व्हाइट पेपर मिलते हैं। व्हाइट पेपर ब्लैक से ज्यादा स्ट्रॉन्ग वाला है। যারা লাইফে ডিসিপ্লিন নয় তাদের জন্য আয়ুর্বেদ নয়। তো এই কথাটা শুনে আমার ভীষণ ভালো লেগেছে। তো যাই হোক, জায়গাটা দেখো কি সুন্দর, চারদিকে গাছ আর গাছ, আর ভেষজ গাছ, ঔষধি গাছ। আমার তো দেখে মন প্রাণ ভরে গেছে। ये कौन सा है? इसका भी स्मेल बहुत अच्छा है। স্পাইস গার্ডেন থেকে আমরা চা কিনেছি, কিন্তু কফিটা পাইনি। তো দেখলাম একদম কেরালা মার্কেটের মধ্যেই কফির একটা খুব ভালো দোকান, তো আমি সেখান থেকেই কফিটা কালেক্ট করে নিলাম। ওরা নিজেরা কফি, চা পাতা সমস্ত কিছু তুলে নিয়ে আসে, আর এনে নিজেরাই নিজেদের দোকানেই সেগুলোকে দেখতেই পাচ্ছ মেশিনে সমস্ত কিছু গুঁড়ো করে। তো ওদের কাছে সমস্ত রকম চা পাতা বলো, কফি বলো, সব কিছু ছিল অথেন্টিক। তো আমি এখান থেকেই কিনলাম একটু কফি, ফিল্টার কফি, সমস্ত কিছু উনি নিজেই এই যে মেশিনেই তৈরি করেন। তো রাস্তায় দেখতে পেলাম, নেমে গেলাম, একটু নিয়ে নিই এখান দিয়েও কিছু। এরপর আমরা চললাম বন্দিপুরের ফরেস্টের ভিতর থেকে। তো আসার সময় যেরকম বন্দিপুর ফরেস্টের ভিতর দিয়ে গেছি, যাওয়ার সময় তো অবশ্যই ফরেস্ট পড়বে। তো আমার ঘুম ঘুম পেয়ে যাচ্ছিল, কারণ এখন দুপুরবেলা 1-1:30 নাগাদ হবে। হঠাৎ করে আমাদের ড্রাইভার দাদা বলল, ম্যাডাম বাইরে তাকান, দেখুন কে যাচ্ছে। আমি বললাম, বাহ, হাতি মহাশয় যাচ্ছেন। ইনি ভাগ্যিস আমাকে দেখা দিয়েছিলেন, নইলে অনেকেই আমাকে কমেন্ট সেকশানে বলেছেন আপনি কোনো জন্তু জানোয়ার দেখেননি। না, আমি সেরকম কোনো জন্তু জানোয়ার দেখিনি, তবে হাতি দাদা আমাকে বাঁচিয়ে দিয়েছে একটু দেখা দিয়ে। তো যাই হোক, বন্দিপুর ফরেস্টে দেখা পেয়েছি হাতি দাদার। এবার আমরা চলেছি মাইসোর প্যালেসের দিকে। বাহ, এই রোড সাইডটা কি সুন্দর। হ্যাঁ, এর পানিওয়ালা। রাস্তায় নামলাম ডাব খেতে। তো এই দাদুর কাছ থেকেই কিনলাম, কারণ ড্রাইভার দাদা বললো এই দাদু নাকি রোজ গাছে ওঠে আর গাছ থেকে এই কটা ডাব পেরে নিয়ে আসে। দাদুকে দেখে খুব কষ্ট হচ্ছিল, আর মনে হলো যে খুব ভালো করেছি, এই দাদুর কাছ থেকেই ডাব খেয়েছি। আমরা কিন্তু 4খানা ডাব খেয়েছি, 2টো ডাব আমি খেয়েছি, 2টো ডাব অয়ন খেয়েছে। তো দেখতেই পাচ্ছ আমরা এবার মাইসোর প্যালেসের মধ্যে ঢুকছি। আমাদের ড্রাইভার দাদা জোর করে আমাদেরকে মাইসোর প্যালেসে নিয়ে যাচ্ছে। ওনারও হয়তো শুধু শুধু টাকা নিতে
অসুবিধাই হচ্ছিল, কারণ আমরা তো কোথাও ঘুরতে যাইনি, আমরা 3 দিন পাহাড়ের উপরই ছিলাম, নিচে নামিনি। তাই ড্রাইভার দাদার খুব মন খারাপ যে আমরা কোথাও ঘুরতে যাচ্ছি না, জোর করে মাইসোর প্যালেসে নিয়ে এসছে। 4টের সময় ঢুকেছি, 5টার সময় প্যালেস বন্ধ হয়ে যাবে। আর তোমরা মনে রেখো, এই প্যালেসে আসার আগে অবশ্যই হাতে করে টাকা এনো। টাকা না আনলে কিন্তু পেটিএম বা কোনো অনলাইন পেমেন্ট এখানে হবে না, অন্তত আমার বেলায় তো হয়নি। তো যাই হোক, আমি তো টিকিট কাউন্টারে দাঁড়িয়েছিলাম, অয়নকে বললাম, অয়ন নো দুঃখ, বাড়ি চলো, মাইসোর প্যালেস আমার অলরেডি দেখা হয়ে গেছে, আমি আগে এসেছিলাম এখানে। কিন্তু হঠাৎ করে পাশ দিয়ে দুটো বাচ্চা বাচ্চা মেয়ে ডেকে বলল, দিদি তোমরা কি ভিতরে যেতে পারছো না? তো আমরা বললাম, না আমাদের কাছে টাকা নেই, কারণ আমাদের কাছে শুধুই পেটিএম করার মতন আছে, অপশান আছে, টাকা পয়সা অয়ন হাতে রাখেইনি। তো মেয়ে দুটো আমাদেরকে বলল যে দিদি ওরা দুটো টিকিট 500 টাকায় ভাঙিয়ে দিচ্ছে না, এক একটা টিকিট হচ্ছে 110 টাকা করে, তোমরা যদি কেনো তাহলে মানে তোমরা যদি ভিতরে ঢোকো তাহলে আমি 4টে টিকিট কাটবো, 500 টাকার নোট আছে আমার কাছে, আর মানে খুচরো টাকা নেই। ওই দুটো মেয়ে ওরা আমাদের সাথে সাথেই রয়েছে। তাহলে ঠিক আছে, তোমরা টিকিটটা কাটো, আর মনে রেখো টিকিট কাটার পর থেকে কিন্তু একসাথেই থাকতে হবে, যতক্ষণ না অবধি এখানকার পুলিশেরা টিকিটটা ছিঁড়ে ফেলে দিচ্ছে ততক্ষণ কিন্তু আমরা তোমাদের সাথেই থাকবো। তো ওরা তাতেই রাজি হয়ে গেল, দুজনই কলেজে পড়ে, আমাদের সাথে সাথে ঘুরছে, ওরা খুব খুশি। এর মধ্যে আমি তো খুব নিয়ম মেনে চলি, আমি অয়নকে একদম বলে দিলাম প্যালেসের ভিতর ঢুকবো, টিকিটটা ছিঁড়ে ফেলা হবে, তারপরেই ওদেরকে আমরা পেটিএম করব, তার আগে কিন্তু করব না। হুট করে যদি ওরা কোথাও হারিয়ে যায়, আমাদের ছেড়ে চলে যায়, আমি কাউকে বিশ্বাস করি না। আস্তে আস্তে মানুষের উপর দিয়ে বিশ্বাস আমার এমনিই উঠে গেছে, আমি একটু অন্যরকম মানুষেই এখন পরিণত হয়ে গেছি। তো বুঝতেই পারছো, অভিজ্ঞতা মানুষকে যেখানে নিয়ে যায়। কিন্তু অয়ন তা করেনি, প্যালেসে ঢোকার আগেই অয়ন ওদেরকে টাকা দিয়ে দিয়েছে। তো আমার এটাতে একটু খারাপই লেগেছে, কিন্তু অয়নের একটাই কথা, মনে রেখো মৌমি, কারুকে তুমি ঠকিও না, তুমি যতই নিজে ঠকে যাও না কেন, যত তুমি ঠকবে তত তুমি নিজে তৈরি হবে, জীবনে তোমার অনেক কর্ম থেকে তুমি বাঁচবে, অনেক কর্ম তোমার জীবনে সলভ হয়ে যাবে, কিন্তু তুমি কাউকে ঠকাচ্ছ না। তো কেউ যদি তোমায় ঠকায়, এতে এত ভয় কিসের? তো অয়ন প্যালেসে ঢোকার আগেই ওদেরকে টাকা দিয়ে দিয়েছে, তাই আমার একটু অয়নের উপর রাগ হয়েছে। কিন্তু মেয়ে দুটো সত্যিই খুব ভালো ছিল, আমাকে সারাটা রাস্তায় দিদি দিদি বলেছে, ভিতরে ঢুকেছে, আর ওরা এত খুশি ছিল আমাদের সাথে ঘুরে, ওদের একটুও খারাপ লাগছিল না যে আননোন পার্সনদের সাথে ওরা ঘুরছে। উল্টে আমার মনে হচ্ছিল যে তাড়াতাড়ি করে টিকিটটা কাটা হয়ে যাক, মানে ছেঁড়া হয়ে যাক, তারপর আমরা যে যার রাস্তায় চলে যাই। কিন্তু যখন আমরা যে যার রাস্তায় চলে গেলাম, তখন আস্তে আস্তে আমার মনটা একটু কেমন যেন ভারাক্রান্ত হলো, কারণ আস্তে আস্তে আমি মানুষের উপর দিয়ে সত্যি বিশ্বাস হারিয়েই ফেলছি, আমি খুব কঠোর হয়ে যাচ্ছি, কঠোরতা আমাকে গ্রাস করছে, সেটাও আমি বুঝতে পারছি। কিন্তু তবুও মানুষের ব্যবহার আজকে আমাকে এই জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে। তো যাই হোক, বাদ দাও এইসব কথা। তো চারপাশ ঘুরছিলাম, দেখছিলাম, খুব ভালো লাগছিল। এই সেকেন্ড টাইম আমি মাইসোর প্যালেসে এলাম, খুবই ভালো লাগছিল। তার সাথে সাথে একটা জিনিস একটু অন্যরকম লাগছিল, যে এখানে এখন সিস্টেম দেখলাম একদম অন্যরকম হয়ে গেছে। ভিতরেও না, এখানে কিন্তু যে কেউ তোমার কাছে মানে টাকা চাইতে পারে, যে কোনো কারণে কিছু একটা করে দেওয়ার জন্য, হয়তো বললো জুতোটা রাখছি টাকা দাও, এটা করছি টাকা দাও। কখনো এখানে ওখানে জুতো রাখা বা কোনো সুবিধে কারুর কাছ থেকে নিও না, যদি আসো একেবারে জুতো যেখানে খুলতে হবে সেখানেই খুলো, আর তারাও যদি এক্সট্রা টাকা চায় হুটহাট করে দিও না। তো কিছু কিছু নিয়ম এখানে দেখলাম একটু অন্যরকম হয়ে গেছে। আর পুলিশরা যেখানে বসে আছে তাদেরও ব্যবহার খুব একটা আমার ভালো লাগছিল না। তো যাই হোক, দেখতেই পাচ্ছ এটা একদম হাতির দাঁতের একটা ফটো ফ্রেম, যেখানে রাজরাজাদের ফটো রয়েছে। না জানি কোন হাতিকে হত্যা করে কষ্ট দিয়ে তার দাঁতটা দিয়ে নিজেদের ফটো ফ্রেমটা বানিয়ে রেখেছে। তো যাই হোক, এইসব জিনিস না আমাকে খুব একটা টানে না, আমি এইসব জিনিসের মধ্যে পজিটিভ জিনিস খুঁজলেও যেন পজিটিভ কিছু দেখতে পাই না। কিন্তু এত সুন্দর, এত ঐশ্বর্যময় জায়গা, বেশ ভালো লাগছিল। আর আগের বার এসেছিলাম যখন এই জায়গাটাতে গিয়েছিলাম, এখন দেখলাম এই জায়গাটা ঘিরে দিয়েছে, কাউকে এখানে যেতে দিচ্ছে না। আর আগের বার যখন এসেছিলাম, মানে আজ থেকে ধরো 8-9 বছর আগে, তখন ফোন অ্যালাউ ছিল না, মানে ভিতরে তুমি কোনো ফটোশ্যুট করতে পারবে না।
এখন দেখলাম সব কিছু এখানে তোমরা করতে পারবে, কোনো অসুবিধা হবে না, এক্সট্রা পয়সাও কেউ নেবে না। কিন্তু এই একটাই সমস্যা যে টিকিট কাউন্টারে কিন্তু টাকা দিয়েই তোমাদের ঢুকতে হবে। এখন এই সব জায়গায় কি হচ্ছে না তো, দিনের পর দিন বিভিন্ন রকম নিয়ম বিভিন্ন সময় পাল্টে যাচ্ছে। আর এই জায়গাটা দেখতেই পাচ্ছে, এটা হচ্ছে একটা গ্যালারি, যেখানে রাজরাজারা বসে হয়তো প্রজাদের সাথে মিট করতেন, এরকম একটা জায়গা। আর ওই যে বাইরে খোলা জায়গাটা দেখতে পেলে না, ওখানে নাকি হাতিরা দাঁড়িয়ে থাকতো, মানে যখন অন্যান্য কোনো অনুষ্ঠান হতো, কোনো কিছু হতো, হাতিদেরও এখানে আনা হতো। তো মাইসুরে কিন্তু হাতিদের খুব রাজত্ব, মানে হাতিদের খুব ইম্পর্টেন্স দেওয়া হয়। আর এখানে দেখতেই পেলে জঙ্গলের পরেই মানে পাশেই বন্দিপুর ফরেস্ট আছে, মাইসুরেও কিন্তু অনেক ফরেস্ট আছে, সেখানেও কিন্তু হাতি রয়েছে। তোমরা যদি মাইসুরে আসো অবশ্যই কিন্তু এখানকার যে চিড়িয়াখানাটা রয়েছে সেটা কিন্তু ভিজিট করো। আর এই হচ্ছে হাতিদের সব সাজ সরঞ্জাম, সেই সময় রাজাদের সময় তখন হাতিরা যুদ্ধ করতে যেত এই সব সাজ সরঞ্জাম পরে। তো এইসব দেখছিলাম, এনজয় করছিলাম। আর এটা হচ্ছে হাতির পায়ে পড়ার নূপুর, ভাবো কত বড়, বিশাল বিশাল। তো কেমন লাগলো তোমাদের, তোমরাও কিন্তু জানিও। আর এখানে মাইসুর প্যালেস থেকে বেরিয়ে আমরা কিন্তু চার্চের দিকে যাচ্ছিলাম। আমাদের ড্রাইভার দাদা বলল এই চার্চে নেমে দেখতে, কিন্তু আমার আর তখন না শরীরে মানে একদমই এনার্জি ছিল না গো, বাড়ি ফেরার তাড়া ছিল বেশি। তো এই চার্চটাও দেখিয়ে দিলাম। তোমরা যদি কখনো মাইসুরে আসো অবশ্যই এই চার্চটা ভিজিট করো, খুব ভালো লাগবে, খুব সুন্দর জায়গা। রাস্তা দিয়ে যেতে যেতেই দেখতে পেলাম একদম সামনেই। আর এরপর আর কি বাড়ির দিকে রওনা হচ্ছি। বাড়িতে পৌঁছতে পৌঁছতে আমাদের অনেকটা রাত হয়ে গিয়েছিল। তো এখানেই এবারের মতন আমাদের ঘোরা শেষ হলো।